পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি প্রার্থীদের আন্দোলন করতে হচ্ছে। সেটা যেমন আশ্চর্য করার বিষয়, ঠিক তেমনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনও নয়, একটা সুশৃঙ্খলভাবে দাবি দাওয়া উত্থাপন করার পর তাদেরকেই গ্রেফতার হতে হয় পুলিশের দ্বারা। বেশ কিছু সময় ধরে টেট উত্তীর্ণ যারা রয়েছেন, যারা তাদের যোগ্যতা প্রমাণিত করেছেন, সেই যোগ্যতা প্রমাণ করার পরেও এখনো পর্যন্ত তারা বেকার, এখনো পর্যন্ত তারা চাকরিরত অবস্থায় যেতে পারেননি। এবং যত সময় যাচ্ছে তত কিন্তু তাদের যে যোগ্যতার প্রমাণ তারা দিল, সেই সময়টার দাম বা মূল্য কে দেবে? রাজ্য সরকার কি তাদেরকে সেখানে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্যে আলাদাভাবে তাদেরকে কোনো ধরনের বেতনের ব্যবস্থা করেছে? না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় যে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হবে, সরাসরি নিয়োগ করা হবে। কিন্তু একসাথেই টেট পাশ করা যারা ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের দাবি হচ্ছে প্রচন্ডভাবে রাজ্য সরকারি বিদ্যালয়গুলি, প্রাথমিক বিভাগ হোক, দুপুরের বিভাগ হোক, উচ্চ বিদ্যালয়গুলি হোক, সবকটি বিদ্যালয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবের কারণে পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে ছাত্রছাত্রীদের। একে তো অবসরে যারা যাচ্ছেন সেখানে একটা শূন্যপদ তৈরি হচ্ছে, আবার অন্যদিকে 10,323 শিক্ষক শিক্ষিকারা চাকরিচ্যুত হওয়ার পর থেকে একটা শিক্ষক স্বল্পতা তো রয়েছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে সেই শিক্ষক স্বল্পতা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেটা দূর করা সম্ভব হয়নি। তার মধ্যে প্রত্যেক বছর অবসরে যাচ্ছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। তো তারপরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটার কথা মাথায় রেখে 2023 যেহেতু প্রায় 3 বছর ধরে টেট পরীক্ষাই হয়নি, তারপরেও যে কাট অফ রাখা হয়েছিল পরীক্ষার জন্য, সেই কাট অফের ভিত্তিতে পরবর্তী সময় দেখা যায় যে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা টেট পরীক্ষায় তারা পাশ করে, পরীক্ষার্থী তারা পাশ করে, শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে তারা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়। কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়েও কিন্তু তাদের সেই অপেক্ষাই করতে হচ্ছে। প্রথমে পরীক্ষা হওয়ার জন্য আন্দোলন, পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না, প্রত্যেক বছরে টেট পরীক্ষা নেওয়া হবে বলে দাবি করা হয়েছিল, তার জন্য আন্দোলন। এবার পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের বিভিন্ন ভুল ত্রুটি গাফিলতির বিষয় নিয়ে আন্দোলন। এবার পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর চাকরি পাওয়ার জন্য আন্দোলন। সেটা যতটা না আশ্চর্য, তার থেকে বেশি আশ্চর্যের হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একটা সুশৃঙ্খলভাবে একটা দাবি দাওয়া উত্থাপন করার পর দেখা গেল যে তাদেরকে গ্রেফতার করছে পুলিশ, তাদেরকে টেনে টেনে বাসে তোলা হচ্ছে, টেনে টেনে তাদেরকে পুলিশের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো যে তা কেন করা হচ্ছে? তাদের দাবি দাওয়াগুলি কে শুনবে? এবং তাদের যে বক্তব্য, তারা যে সমস্যাটা তুলে ধরেছে সেটা তো সত্যিই রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক স্বল্পতা। এমন তো নয় যে রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা রয়েছে। বিদ্যাজ্যোতি, পিএম শ্রী, রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়, সেটা টিবিএসসি হোক, সিবিএসসির অন্তর্ভুক্ত হোক, সেখানে কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে অভাব রয়েছে শিক্ষক শিক্ষিকার, সেটা কোনোভাবেই সরকার অস্বীকার করতে পারবে না। কিন্তু শিক্ষক স্বল্পতা দূর করতে গিয়ে দেখা গেল কিছুদিন আগে বিভিন্ন মহকুমা স্তরে সেই কাজ শুরু হয়েছে, জেলা স্তরে কাজ শুরু হয়েছে, যে অনেকগুলি বিদ্যালয়কে একত্রে মার্জ করে নেওয়া হচ্ছে, 2-3টে বিদ্যালয়কে একসাথে মার্জ করে 2-3টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এক স্কুলে এনে তাদেরকে সেখানে ভর্তি করে দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষক স্বল্পতা দূর করলে কি সমস্যা? অর্থাৎ শিক্ষক স্বল্পতা দূর করা হচ্ছে তাদের প্রাইমারি লক্ষ্য, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষকদেরকে নিয়োগ না দিয়ে উল্টে বিদ্যালয়ের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যাজ্যোতির বিষয় যদি আমরা বলি, তাহলে বিদ্যাজ্যোতির যে গাইডলাইন সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে প্রত্যেক 30 থেকে 40 জন স্টুডেন্টসদের জন্যে, শিক্ষার্থীদের জন্যে একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকা বাধ্যতামূলক।
সেটা 35 পর্যন্ত, যে 35 জন ছাত্রছাত্রীতে একজন শিক্ষক থাকা বাধ্যতামূলক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এমন বহু বিদ্যালয়ে গেলে দেখা যায় 200-300 ছাত্রছাত্রীদের সংখ্যা, প্রথম বিভাগ থেকে পঞ্চম বিভাগ পর্যন্ত প্রায় সবকটি মিলিয়ে 100, 200, 300-র মতো ছাত্রছাত্রীদের সংখ্যা, কিন্তু সেখানে শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা 1 বা 2। একজন শিক্ষক বা দুজন শিক্ষক থাকলে দেখা যায় সেখানে একজন ছুটিতে থাকেন, বা কেউ অসুস্থ থাকলে সেখানে তাকে ছুটি নিতে হয়, বা কেউ অন্য জায়গায় ডেপুটেশনে থাকেন। পরবর্তী সময় একজন শিক্ষককেই প্রধান শিক্ষক এবং পরীক্ষা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয়। যখন এতটাই সমস্যা রয়েছে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, তাহলে যারা উত্তীর্ণ, টেট পরীক্ষা উত্তীর্ণ করে তারা বসে আছে, তাদের কেন সময়টা এভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে? তার পাশাপাশি অনেকেই এমন রয়েছে যাদের ওভারেজ হয়ে যাচ্ছে। এবার তাদের কি ভুল? তারা হয়তো চাকরি করার সুযোগ পাবে 5 বছর বা 10 বছর, তো তাদের সেখানে কি ভুল রয়েছে? আমরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আপনারা আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। আমরা সেটা দর্শকদের সামনে এবং আমাদের সোশ্যাল বাংলার মাধ্যমে সেটা আমরা সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট সেকশনও উন্মুক্ত রয়েছে, সেখানেও আপনারা আপনাদের দাবি দাওয়া কি প্রশ্ন রয়েছে সেটা আপনারা লিখে জানাতে পারেন। তার আগে আমরা শুনে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আন্দোলন তারা করেছে, কি কারণে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে, কি কারণে তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সেখানে জড়ো হয়েছিল, এবং তার পরবর্তীতে সেই টেট উত্তীর্ণদের সাথে পুলিশ কি করেছে দেখুন। অনেক আমাদেরকে এখানে দাঁড় করিয়েছিল, ওনাদের কথাতেই আমরা এখানে দাঁড়িয়েছি। তারপরে উনি অনেকটা সময় আমাদেরকে দাঁড় করিয়ে এখানে এখন বলছেন যে কোনো আমরা পারমিশন পাইনি কারণ শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার জন্য। তাছাড়া উনি বলছেন আমাদেরকে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়। আমরা কথা দিয়েছি যে আমরা কোনো স্লোগান দেবো না, কোনো কিছু দেবো না। তারপরও আমরা বলছি এখানে আজকে আন্দোলন শেষও করছি, তারপর আমরা বাড়ি যেতে যাচ্ছি। তারপরে তারা ইচ্ছাকৃত জোর জবরদস্তি পাবে সে আমাদের প্রত্যেকটা শিক্ষককে এই বাসের মধ্যে নিয়ে তারা থানায় নিয়ে যেতে চাচ্ছে। এটা কি ধরনের সিস্টেম, কি রকমের পদ্ধতি, সেটা আমরা খুবই ধিক্কার জানাই। এরকম আমরা অন ক্যামেরা বলেছি, আমরা স্যারকে অফিসিয়াল বলছে যে আমরা আন্দোলন শেষ করছি, আপনার কথা মতো আমরা বাড়ি ফিরে যেতে যাচ্ছি। কিন্তু তারপরও উনি জোর জবরদস্তি ভাবে আমাদেরকে বলছেন যে চলো চলো থানায় গিয়ে গল্প করার জন্য আমাদেরকে বলছে। স্যার থানায় গিয়ে গল্প করার জন্য আমাদেরকে বলছে। তো দেখছি আমরা এখন নিয়ে যায় আজকে হবু শিক্ষকদের একদিকে স্কুলে ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছে তখনকে লাঠিচার্জ, ছাত্রছাত্রীদেরকে লাঠিচার্জ, শিক্ষকদের এই অবস্থা করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। পুলিশের তরফ থেকে বলা হয়েছিল পুলিশের তরফ তারা যাবে, কথা বলবে, এখনো কি তারা কি কথা বলেনি? তারা কথা, উনি তো বলছে যে কথা বলেছেন, বলার পরে উনি আমাদেরকে বলছেন যে আমার কথা হয়েছে যে এখানে পারমিশন নেই, তোমরা যে অ্যাপয়েন্টমেন্টের লেগে জমা দিয়েছো এই অ্যাপয়েন্টমেন্টের জন্য পেশেন্ট রাখার জন্য। তা আমরা এরকম কোনো আশ্বস্ত পাইনি যে কতদিন পেশেন্ট রাখবো। মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারছি না। তো আজকে প্রশাসনের তরফ থেকে এই সিন ক্রিয়েট তৈরি করা হচ্ছে। আন্দোলন তুলে নিয়েছিলেন? হ্যাঁ, আন্দোলন কি তুলে নিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলেছি যে আমরা আন্দোলন তুলে নিয়েছি, আমরা ফ্ল্যাক্স গুছিয়ে নিয়েছি। আমরা ফ্ল্যাক্সকে সরে আমরা বলছি অন ক্যামেরায়, ওনাদেরকে বলছি স্যার আমরা তো ফ্ল্যাক্স গুছিয়ে নিয়েছি, আমরা তো আন্দোলন স্টপ করে দিয়েছি। কোন এটা ভিআইপি এলাকা থাকতে পারবে না। স্যার আমরা 2 মিনিট সময় দিচ্ছি যে আমরা কথা বলে আমরা চলে যাব, বলে নিয়ে আন্দোলন করব, বলছি চলে যাব। তো তারপরে এই সময়টুকু তাদের নেই, এই অপেক্ষাটুকু তাদের নেই। তারপরে জোর জবরদস্তি পাবে, জোর জবরদস্তি পাবে আজকে আমাদেরকে বাসে তোলা হলো। কি কারণে সেটা জানি না। ঠিক আছে, আজ মানে কি বলবো, সত্যি লজ্জা লাগছে যে স্কুলের ছাত্রছাত্রীরা মার খাচ্ছে আর আমরা শিক্ষকরা এই অবস্থা। তো ধন্যবাদ।
আপনারা শুনলেন যে একদিকে সেখানে আন্দোলনের নামে নাকি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের দাবি হচ্ছে যে সেখানে সুশৃঙ্খল ভাবেই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, তার কারণ অন্য কোথাও থেকে তারা কোনো ধরনের আশ্বাস পাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সকল যারা প্রার্থীরা রয়েছেন, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, এসটিজিটি পরীক্ষার বিষয়ে যদি আমরা বলি 2022 সালের, সেটার কোনো সুরাহা হয়নি। অনেকে আমাদের কমেন্ট সেকশনে লিখছেন যে 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা এবার আন্দোলনে নামবে, সরকার তাদেরকে সেখানে তাদের সাথে তাদেরকে বিট্রেল করেছে, অর্থাৎ সরকারি মতে পরীক্ষার যে পদ্ধতি সেটা হওয়ার পরেও কেন তাদের যেই নিয়োগ বা তাদের যে পরীক্ষার প্রক্রিয়া সেটাতে প্রশ্ন উঠলো এবং তার জন্য কে দায়ী থাকবে। অনেকেই সেখানে লিখছেন যারা টেট 1 এবং টেট 2 বিষয় নিয়ে কথা বলছেন যে কত শূন্যপদ রয়েছে, যে প্রায় 1006টি টেট 1-এর এবং 2703টি টেট 2 এর, অর্থাৎ মোট 4309টি শিক্ষকের শূন্যপদ আছে ত্রিপুরায়, এটা আরটিআই বলছে। এবং মাত্র 368টি টেট 1 এবং 1488টি টেট 2 প্রার্থী যোগ্য হয়েছেন। পরীক্ষার কথা বলছি আমরা, এই যে টেট পরীক্ষার কথা, যে এবছরের যে টেট পরীক্ষা হলো, তাহলে শূন্যপদ যোগ্য প্রার্থীদের চেয়ে বেশি, তাহলে নিয়োগে কেন এতটা দেরি হচ্ছে, এটা হচ্ছে ওনাদের প্রশ্ন। তার পাশাপাশি আরো অনেকেই দাবি করছেন যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য 2024-এ টেট পাশ করা সকল ছাত্রছাত্রী বা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগ করতে হবে। তো এই যে সংখ্যাটা তুলে ধরা হয়েছে, যা আরটিআই বলছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে সেটা জানা গেছে, সেই অ্যাক্টের মাধ্যমে সামনে এসছে যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যায় ভ্যাকেন্ট রয়েছে, প্রচুর সংখ্যায় সেখানে শূন্য পদ রয়েছে, ভ্যাকেন্ট সিট রয়েছে, শূন্য পদ রয়েছে। তো সেই শূন্য পদগুলি পূরণ করার জন্য আমরা অন্যান্য যদি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দেখি বা বিভিন্ন ব্যাংকিং এর পরীক্ষা যদি আমরা দেখি বা যে কোনো ধরনের যদি আমরা পরীক্ষা দেখি, তাহলে সেখানে দেখা যায় কি যে পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষার্থীদের সংখ্যা সেটা বিবেচনা করার পর সেখানে কিন্তু একটা কাট অফ ধার্য করা হয়। যেহেতু 3 বছর ধরে টানা ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষা হয়নি, তো এটা স্বাভাবিক ছিল যে এবারের 2025 সালের টেট পরীক্ষায় প্রায় 3 গুণ পরীক্ষার্থী বসতে পারে, এটাই তো স্বাভাবিক। তার কারণ প্রত্যেক বছরই যারা টেটের জন্য সেখানে টেট পরীক্ষায় বসার জন্য যোগ্য হবে বা অর্থাৎ তাদের বিএড সেখানে কমপ্লিট থাকবে, তারা প্রত্যেকেই টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বা পরীক্ষায় তারা বসবে, তারা অ্যাপ্লাই করবে। তো এটা একটা স্বাভাবিক অঙ্কের হিসেব যে যদি প্রত্যেক বছর পরীক্ষা হতো তাহলে সেখানে এক ধরনের সংখ্যা থাকতো পরীক্ষার্থীদের, আর যেহেতু টানা 3 বছর কোনো পরীক্ষা হয়নি, তো সেখানে প্রায় 3 গুণ আমরা নাই বললাম, দ্বিগুণ তো হয়েছে সংখ্যাটা, পরীক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তো সেই দ্বিগুণ পরীক্ষার্থীদের সংখ্যাকে ধরে যে কাট অফটা দেওয়া হলো সেটা আগে থেকেই সিলেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষার আগে অ্যাপ্লিকেন্টদের সংখ্যা জানার আগেই কাট অফটা আগে থেকেই ঠিক করা হয়ে থাকে। তো এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে এটা কি করে সম্ভব, এবং যেহেতু পরীক্ষার্থীদের সংখ্যা বেশি ছিল, তো সেখানে দাঁড়িয়ে কি কাট অফটা আরো কম করা যেত না? এমনটা নয় যে পরিপূর্ণ রয়েছে শিক্ষক শিক্ষিকা, এই যে আমরা বললাম প্রায় অনেকটা আসন ভ্যাকেন্ট রয়েছে, ভ্যাকেন্ট সিট রয়েছে টেট 1 টেট 2-র জন্য শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা। তার মধ্যে আরো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভোকেশনাল টিচারদেরকে নিয়োগ করা হচ্ছে। তাহলে কি এখন শিক্ষকতার যে চাকরি সেখানেও কোথাও না কোথাও কন্ট্রাকচুয়ালের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে, যাতে করে একটা বিদ্যালয় পরিপূর্ণতা লাভ করে, যাতে করে একটা বিদ্যালয়ে পরিপূর্ণ শিক্ষকদের সংখ্যা দেখানো যায়। কিন্তু যারা সরকারি নিয়মে টেট 1 টেট 2 পরীক্ষায় পাশ করে সরকারের যে গাইডলাইনগুলি রয়েছে সেগুলি বাধ্যতামূলক যা যা রয়েছে সমস্ত কিছু সেখানে পাশ করে যারা উত্তীর্ণ হয়ে যারা যোগ্য প্রমাণ করছে নিজেদেরকে, তারা প্রমাণ করছে বারবার যে তারা শিক্ষক হওয়ার জন্য যোগ্য। তো যদি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একসাথে নিয়োগ না করা হয় তাহলে প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষার্থী বা উত্তীর্ণরা থাকবে, তো তাদের সাথে পরবর্তী সময় কি করা হবে? প্রত্যেক বছর তো অবসরেও যাচ্ছেন বহু শিক্ষক শিক্ষিকারা, তো সেই তুলনায় সেই সমপরিমাণ শিক্ষক শিক্ষিকাদের কি নিয়োগ করা যায় না?
তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়গুলি বিদ্যাজ্যোতির অধীন হয়েছে, বিভিন্ন বিদ্যালয়গুলি পিএমসির অধীন হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, কারিকুলাম কিংবা বিভিন্ন ধরনের সেখানে অতিরিক্ত চাপ শিক্ষকদের উপর দেওয়া হচ্ছে। এমনিতেই যে রেশিওটা ছাত্র শিক্ষক যে অনুপাত, সেই ছাত্র শিক্ষক অনুপাতটাই ঠিক নেই, সেটা কেন? এবং যখনই তারা আন্দোলন করতে যাচ্ছেন বা প্রশ্ন করতে যাচ্ছেন তখনই তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। আজকের এই ঘটনার পর কোথাও না কোথাও দাঁড়িয়ে এই টেট উত্তীর্ণরা তাদের ক্ষোভ জাহির করে দিয়েছেন যে তাদের দাবি দেওয়া একটা সুশৃঙ্খলভাবে তারা তুলে ধরতে পারেননি, তার কারণ সরকার সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রশাসন বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার দেখার বিষয় শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা এই বিষয়টার দিকে ঠিক কিভাবে নজরদারি করেন। আজকের মতো তাহলে বিস্তারিত আলোচনা থেকে বিদায় নেব। যারা যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দাবি দেওয়া সমস্ত কিছু আপনারা আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের দায়িত্বশীল আমরা সংবাদ মাধ্যম হিসাবে সেই বিষয়গুলি সরকারের সামনে পর্যন্ত তুলে ধরার। এখনকার মতো আপনাদের সাথে ছিলাম সন্ধ্যার লাইভে আমি সুজাতা। আগামীকাল দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।